কোন ওয়েগুলাতে অ্যাপ্লাই করলে বা কিভাবে অ্যাপ্লাই করলে আমরা স্ক্যামড হব না, বা রেড ফ্ল্যাগ থাকে কিনা অ্যাপ্লিকেশন, এটা কি দেখে বোঝা যায় কিনা? কয়েকটা রেড ফ্ল্যাগ থাকতে পারে। তো এই ব্লকচেন টেকনোলজি, ক্রিপ্টো এগুলাতে স্ক্যাম অনেক বেশি। আমাকে অনেকেই নক করে, আওয়ারলি $50 বা আওয়ারলি $80, মান্থলি এত $1000 জব আছে, তুমি অ্যাপ্লাই করবা না কিনা। আমি যদি বলি হ্যাঁ আমি অ্যাপ্লাই করব, তাহলে ওরা একটা গিটহাব বা একটা কিছুর লিঙ্ক দেয় যে তোমার টেকনিক্যাল টেস্ট হচ্ছে, তুমি এটা রান করে আমাদেরকে দেখাবা। তো ওইটা রান করতে গেলেই দেখা যায় যে তোর ক্রিপ্টো ওয়ালেটের সাথে ও কানেক্ট হইতে চায়। তোর ক্রিপ্টো ওয়ালেটে যদি তোর কোনো ক্রিপ্টো থাকে, তাহলে ও সাথে সাথে ভ্যানিশ করে ফেলবে, মানে ওর অ্যাকাউন্টে চলে যাবে। এই ধরনের স্ক্যাম হয়। কিন্তু অনেকে ওই যে টাকাটা দেখেই কিন্তু আমি এটা করব, ব্লকচেন পারি না, শিখে নিব, সমস্যা নাই। মানে স্ক্যামার এমপ্লয়ি নিচ্ছে স্যালারি দিয়ে রাখার জন্য। হ্যাঁ। ওয়েলকাম টু আনিকা কথন। আজকে আমাদের সাথে আছে আমাদের গেস্ট আলী হায়দার শুভ। শুভ হচ্ছে রিমোটলি কাজ করতেছে একটা ইউএসএ বেসড কোম্পানিতে বাংলাদেশ থেকে। আজকে আমরা ওর কাছ থেকে জানতে পারবো আসলে কিভাবে আমরা রিমোট জব সিক করতে পারবো, কিভাবে আসলে রিমোট জবের রিক্রুটারকে রিচ আউট করা যায়, স্যালারি, স্কিলস অ্যান্ড এভরিথিং। তো শুভ, কি অবস্থা, কেমন আছিস? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোর ব্যাপারে একটু আমি জানতে চাই। তো আমি একটু নিজেও একটু সেলফ স্টাডি করে আসছি আজকে, কারেক্ট মি ইফ আই এম নট রং। তুই ব্যাচেলর করেছিস ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে, রাইট? হ্যাঁ। আচ্ছা, তুই হচ্ছিস জব সেক্টরে আছিস অলমোস্ট 11 ইয়ার্স। 11+12 ইয়ার্স হচ্ছে আর কি। আচ্ছা, তুই রিমোট জবে আছিস অলমোস্ট 6 ইয়ার্স। হ্যাঁ, কারেক্ট। আচ্ছা, কারেন্টলি তুই অ্যাস্ট্রা ইনোভেশনসে আছিস অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার, রাইট? হ্যাঁ। আচ্ছা, তো তোর রোলটা যদি একটু আমাদেরকে এক্সপ্লেইন করতি যে তুই আসলে ওখানে কি কাজ করিস বা করতেছিস। আমার রোলটা হচ্ছে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার। তবে শুধু ওয়েবসাইটের পাশাপাশি আমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টও করি আয়োনিক ফ্রেমওয়ার্ক দিয়ে। ওইটা আর কি হাইব্রিড মোবাইল অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। তো মূল স্ট্যাক হচ্ছে রিয়্যাক্ট আর হচ্ছে আয়োনিক। আর আমাদের ওয়েবসাইট যেটা আছে ওইটা রিয়্যাক্টে আর কি, নেক্সট জেএসও না। যাই হোক, এটা টেকনিক্যাল পার্ট। আর আমাদের কোম্পানি অ্যাকচুয়ালি পিওর সফটওয়্যার কোম্পানি না, আমাদের এটা নিজস্ব প্রোডাক্ট। আমাদের কোম্পানি হচ্ছে যে অয়েল অ্যান্ড গ্যাস মাইনিং যারা করে, ওই মাইনিং কোম্পানিগুলোকে আমরা একটা অ্যানালিটিক্স দেখাই আর কি আমাদের সফটওয়্যারের মাধ্যমে আর অ্যাপসের মাধ্যমে। আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা, তো একটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে তুই তো রিমোট জব করতেছিস অনেক দিন হয়ে গেল, অলমোস্ট লাইক 6+ ইয়ার্স। তো তুই আসলে কেন রিমোট জব মানে সিলেক্ট করলি, কেন অনসাইট জব না, কেন কোনো লাইক মানে অফিসে যেতে হয়, এই ব্যাপারটাকে তুই কেন আসলে অ্যাভয়েড করছিস অনেক দিন ধরে? আচ্ছা, মানে এটা আসলে 2020-এ যখন করোনা শুরু হয়, তখন মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে রিমোট জব মানে রিমোটলি জবও করা যায়। ফ্রিল্যান্সিং করে সবাই ঘরে বসে, ওইটা জানতাম। যাই হোক, তারপর করোনা শুরু হওয়ার পর আমি বাংলাদেশে তখন একটা সফটওয়্যার কোম্পানিতে ছিলাম। তো তখন তারা হোম অফিস দেয়। তারপর কিছুদিন হোম অফিস করি। তারপর হচ্ছে আম ওই অফিসে আর আমার ফিজিক্যালি আর ফেরত যাইতে হয় নাই। এর আগেই আমি আরেকটা জব পেয়ে যাই। ওই জবটা একটা মালয়েশিয়ান জব ছিল। মালয়েশিয়ান একটা রিমোট জবই। আম তবে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল আরকি ওই আ করোনার পরে আরকি। আচ্ছা, রিলোকেশনের কথা বলতেছিস? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। রিলোকেশন টাইপের জব যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তখন প্রসেসিং করা যাচ্ছিল না। এর আচ্ছা, জন্য ওইটাও আরকি রিমোট জবের মতোই হয়ে যায় আনইনটেনশনালি। আচ্ছা। তো তারপর ওইখানে থাকতে, থাকতে আমি অন্য অপরচুনিটিও দেখতে থাকি। তখন আরকি আমি বুঝতে পারলাম যে রিমোটলি জবও যেহেতু করা যায়, তাহলে আমি অন্য অপরচুনিটি দেখতে থাকি। তারপর হচ্ছে আমি আম পাশাপাশি তখন আ আমার ব্লকচেন টেকনোলজির উপরে একটু আগ্রহ তৈরি হয় 2021-এর দিকে। আচ্ছা। তো তখন নিজে, নিজে ব্লকচেন টেকনোলজি সম্বন্ধে পড়াশোনা করতাম। তো আর আগে থেকেই একটা টিউটোরিয়াল বানানো বা টিচিং করা, এটা আমার খুব ভাল লাগতো। তো ভাবলাম যে তাহলে ব্লকচেন নিয়ে কিছু টিউটোরিয়াল বানাই। আচ্ছা। তো সিম্পল কিছু টিউটোরিয়াল দিয়ে YouTube-এ
শুরু করলাম তখন। আচ্ছা, কন্টেন্ট দেওয়া। হ্যাঁ, আচ্ছা। ছোট ছোট টিউটোরিয়াল ভিডিও দিতাম সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর, যেটা দিয়ে আর কি ব্লকচেনের স্মার্ট কন্ট্রাক্ট লিখে। তো ওই ভিডিও দেখে আমাকে আম, এক ভাইয়া নক করে। হুম। ওইটাও রিমোট জব ছিল। তো ওই জবে আর কি আলটিমেটলি আমি ল্যান্ড করি। ওই মালয়েশিয়ার ওই জব ছেড়ে দিয়ে ওইটাতে যাই। আচ্ছা। আর তখন ওই মালয়েশিয়ার যে কোম্পানিটা ছিল, ওইটা ছিল হচ্ছে একটা বাসা ভাড়ার ওয়েবসাইট। আচ্ছা। করোনার মধ্যে বাসা ভাড়াও তো কম, তো ওদের বিজনেসও খারাপ যাচ্ছিল আর কি আচ্ছা। আচ্ছা। ওই ওই টাইমটাতে। হুম, হুম। তো সব মিলে তারপর ওই কোম্পানিটাতে জয়েন করি। ওই ইউটিউব ভিডিও দেখে আমাকে নক করে। তো ওই কোম্পানিতে জয়েন করি। তারপর হচ্ছে ওই কোম্পানিতে কিছুদিন থাকি। তারপর আর আমার মনে হয় নাই যে আমি ফিজিক্যাল জবে আর কোনোদিন ফেরত যেতে পারবো। আচ্ছা। কারণ সব কিছুরই প্রস অ্যান্ড কনস আছে। হুম। রিমোট জবেরও অনেক কনস আছে, বাট সব কিছু মিলায় পজিটিভ নেগেটিভ মিলায় আমার কাছে মনে হয় যে পজিটিভটাই বেশি। আর এর জন্য পরে আমার আম, কখনোই মনে হয় নাই যে আমি ফিজিক্যাল জবে আবার ফেরত যাব। অনেক সময় মিস করি অনেক কিছু, যেমন মানুষের সাথে নেটওয়ার্কিং। ইন্টারাকশনটা। হ্যাঁ, সারাদিন বাসার মানুষ ছাড়া আর বাইরের কারোর সাথে কথা বলতে পারতেছি না। এইটা একটা, আবার বাসায় কাজ করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার বাসার ভেতরে বসে। আবার আমার একটা বেবি আছে, 4.5 বছর বয়স এখন। তো একটু পরে পরে আসে। হ্যাঁ, যাই হোক, মানে ভালোই লাগে। আর এখন যে কোম্পানিতে আছি, আমার বসেরও 2টা বেবি পরপর, 1 বছর গ্যাপে আর কি 2টা বেবি। হুম, একটা হুম। বেবিকে কোলে নিয়ে আসে মিটিং করে আমাদের সাথে। ও। তা আমাদের এখনের যে কোম্পানি, এটা ফুললি রিমোট। আমাদের আচ্ছা। অফিস আছে, কিন্তু তারপরে ওই অফিসে বস হয়তো মাসে 1-2 দিন যায়। আচ্ছা। আর আচ্ছা। সেও বাসা থেকেই কাজ করে। আচ্ছা, তাহলে মানে ইউএসএ তে হচ্ছে তোদের অফিসটা ওখানে আছে, বাট ম্যাক্সিমাম সবাই বাসা থেকেই কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা, ইনক্লুডিং দ্য বস অ্যাজ হ্যাঁ, ওয়েল। এবং এটা একটা সুবিধা যেটা হয়েছে, বস নিজেও তার বাচ্চার টেক কেয়ার করতে পারতেছে, হ্যাঁ, রাইট? বিং আ বস, হ্যাঁ, সো সেটাই। এটা আমার কাছে খুব ভালো লাগলো শুনে। তো আমরা আসলে অনেকেই ভাবি যে মানে অফিস করা মানেই বাচ্চাকে কারোর কাছে দিয়ে যেতে হবে, কাজের মেয়ের কাছে বা মার কাছে বা বাবার কাছে দিয়ে যেতে হবে, বাচ্চাকে সময়টা কম দেওয়া হয়। তো তোদের ক্ষেত্রে যেটা দেখতেছি যে তোরা বাচ্চাকেও সময় দিতে পারতেছিস এট দ্য সেম টাইম। হ্যাঁ, এটা তো অনেক সময় আমার কাছে অনেক নিজেকে লাকি মনে হয় যে আমার বেবির যে 4.5 বছর বয়স, আমি এই ফুল 4.5 বছর আমার চোখের সামনেই বড় হইছে। দ্যাটস অনেক গ্রেট। সময় মানে সবসময়ই লাকি মনে হয়, কিন্তু কাজ করতে গেলে একটু অনেক সময় তো ডিস্টার্ব একটু হচ্ছে। বিরক্তি লাগবেই, এটাই আচ্ছা, আচ্ছা। স্বাভাবিক। ইটস ফাইন, সারাদিন, ওরা হয়তো হ্যাঁ, এই ব্যাপারটাকে কনসিডার করে, আই গেস। তো সামারি এটাই যে তুই হচ্ছিস 2020-এ তোর তুই যে অনসাইট জবটাতে ছিলি ওটাই রিমোট হয়ে যায়। তারপরে সেটা থেকেই তুই আরেকটা রিমোট জবই সুইচ করিস। তারপরে হচ্ছে তোর রিমোট জবের জার্নিটা স্টার্ট হলো, অ্যান্ড ইউ নেভার লুকড ব্যাক। রাইট। তো আমাকে যদি একটু তুই বলতি যে তুই কি ইউনিভার্সিটি থাকাকালীন বা তোর অনসাইট জব চলাকালীন তোর কি কখনো মনে হয়েছে যে তুই রিমোট জব করবি, বা তোর কোনো প্ল্যান মানে মাথায় আসছিল এরকম? না, আমার তো কোনো আইডিয়াই ছিল না যে রিমোটলি জবও করা যায়, ফ্রিল্যান্সিং করা যায়। হুম, হুম। ফ্রিল্যান্সিং তো জব না। তো এরকম কোনো আইডিয়া ছিল না বা প্ল্যানও ছিল না। হুম, হুম। ওই করোনার তখন মানে ওই সময়টা থেকেই শুরু। আর আম, মানে রিয়েলিস্টিকলি রিমোট জবের মানে মার্কেটটা বড় হয়েছে ওই সময়টাতেই। আচ্ছা। তখন আর কি সব কোম্পানি ফোর্সফুলি রিমোটলি অপারেশন চালাইতে হয়েছে। ইভেন অ্যাপল, টেসলা, এরাও গুগল। রিমোটলি কাজ করছে। হ্যাঁ, হুম। আহ, কিন্তু এখন আবার অনেকে ফেরত যাচ্ছে। ইয়া। কিন্তু তখন যারা বুঝতে পারছে যে রিমোটের একটা মানে সুবিধা বুঝতে পারছে, হুম, তখন অনেক কোম্পানি দেখা গেছে ফুললি রিমোট হয়ে গেছে এখন। হুম, আবার অনেক কোম্পানি হাইব্রিড ওয়েতে চলে, হুম, হুম, যে মাসে 1-2 বার হয়তো এমপ্লয়ীদের সাথে মিটিং করার জন্য অফিসে যায়। হুম। তো এরকম হয়ে গেছে এখন, কিন্তু মানে প্রচুর রিমোট জব পাওয়া যায়।
হাইব্রিড জব পাওয়া যায়, যেটা আগে পাওয়াই যেত না। ইনফ্যাক্ট বাংলাদেশের অফিসগুলো আস্তে আস্তে রিমোট কালচার, হাইব্রিড কালচারে হ্যাঁ মুভ হ্যাঁ, করতেছে। এখন তো অন সাইট জব, যেটা আর হ্যাঁ। কি আমরা ফিজিক্যালি অফিসে গিয়ে করি ইন পার্সন, তারপর হাইব্রিড জব, রিমোট জব। তো এই 3 ধরনের ক্যাটাগরি হয়ে গেছে। আগে তো কোনো ক্যাটাগরি একটা ছিল না, ক্যাটাগরি একটা ছিল, ক্যাটাগরি ছিল। অ্যান্ড ইউ হ্যাভ টু গো। হ্যাঁ, এটা হচ্ছে সেটাই। মানে বাধ্যকতা ছিল কাইন্ড অফ। যাক, মানে আসলে টেকনোলজির খাতিরে বলস বা যেমনি হোক আমরা একটা রিমোট এনভায়রনমেন্ট পাইতেছি, এটা আমাদের জন্য একটা সুবিধা। সো তুই যদি আমাকে একটু বলিস যে তুই ফার্স্ট তোর যে রিমোট জবটা ওটা আসলে কিভাবে ডিসকভার করলি, ওটাতে অ্যাপ্লিকেশনটা তুই কিভাবে করছিস, প্রসেসিংটা? আচ্ছা, আমার যে প্রথম রিমোট জবটা যেটা মালয়েশিয়ার একটা কোম্পানিতে ছিল, ওই ওই কোম্পানিতে আমার এক ফ্রেন্ড বাংলাদেশ থেকে গিয়েছিল করোনার আগে। মানে সে মালয়েশিয়ায় থেকে কাজ করতেছিল তখন। তো আমি ওর মাধ্যমেই আর কি জবটা পাই। তো তারপর যেগুলা পাই ওইগুলা, ওই যে একটা বললাম ইউটিউব থেকে আমাকে রিচ আউট দেখে করলো। রিচ আউট করছে। তারপরেরটা হচ্ছে আমি arc.dev, আচ্ছা। তো ওই arc.dev ওয়েবসাইট থেকে আমি একটা জব পেয়েছিলাম। তারপর এখন যেটাতে আছি এটা লিঙ্কডইন থেকে পাইছি। আচ্ছা। তো তুই বিভিন্ন জায়গা সার্চ থেকে। করেছিলি নাকি তোকে রিক্রুটার রিচ আউট করলো? না, অবশ্যই আমি অ্যাক্টিভলি সার্চ করতেছিলাম। আচ্ছা। তারপর এছাড়াও আমি turing.com একটা ওয়েবসাইট ছিল তখন, এখন আছে নাকি জানি না। এখনো দেখি ওপেনিং থাকে আচ্ছা আচ্ছা, টিউরিং এ। হ্যাঁ। আমি অনেক দিন ধরে ঢুকিও না। আচ্ছা। আচ্ছা, যাই হোক, ওই টিউরিংয়েও আমার 2টা জব নিয়ে কথা হয়েছে। মানে ইন্টারভিউ পর্যন্ত গিয়েছিলাম, তারপরে আর হয় নাই আর কি। তো আচ্ছা আচ্ছা। অনেক ওয়েবসাইট, অনেক জায়গা থেকে আসলে কোন জায়গা থেকে যে কোন অপরচুনিটি আসবে এটা বলা যায় না। এছাড়াও মিশন টাইপের একটা, mission.dev এরকম একটা ওয়েবসাইট হয়তো ছিল, ওইখানেও একটা ইন্টারভিউ দিছিলাম। তারপর বাংলাদেশ থেকেও আমাকে একজন নক করে জার্মানির একটা ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ অ্যারেঞ্জ বসায় করে দিছিল। দিয়েছিল। হ্যাঁ, আচ্ছা। তো বিভিন্ন জায়গা থেকে আসলে। আচ্ছা, সো রিমোট জবটা আসলে পাওয়ার জন্য আমাদেরকে একটু নাক চোখ কান একটু খোলা রাখতে হবে, বিকজ হচ্ছে মানে কোথা থেকে আসলে অপরচুনিটি আসতেছে আনপ্রেডিক্টেবল ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, মানে রিমোট জব খোঁজার জন্য প্রোঅ্যাক্টিভলি রিচ আউট করতে হবে, আর সব দিকেই আম, থাকতে হবে, মানে সব ওয়েবসাইটেই একটা প্রোফাইল রাখতে হবে, যেন আম, মানে অ্যাপ্লাই করব শুধু বিডি জবস আর লিঙ্কডইন এইভাবে হবে না। আচ্ছা আচ্ছা। সো এখানে রেফারেন্সটা কতটুকু আসলে হেল্প করে, বা ধরে নে তুই রিক্রুটারকে রিচ আউট করলি তুই নিজে প্রোঅ্যাক্টিভলি, এটা কতটুকু আসলে হেল্প করতেছে তোকে জব পাওয়ার ক্ষেত্রে? রিক্রুটারকে রিচ করা তো অবশ্যই জরুরি। রিক্রুটারকে শুধু জব খোঁজার পাশাপাশি রিক্রুটারকে নক করা, তারপর হচ্ছে আরও কিছু ওয়ে আছে। অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লিকেশনটার জাস্ট সিভিটা পাঠায় না দিয়া আরও পাশাপাশি অন্য কিছু যদি দেয়া যায়, পোর্টফোলিও থাকলে পোর্টফোলিও, বা ডিপেন্ড করে কাজের উপরে। যদি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কোনো জব হয় তাহলে সে কিন্তু একটা শর্ট ভিডিও ইন্ট্রো পাঠিয়ে দিতে পারে একটা কাভার লেটারের সাথে। আচ্ছা। তো এই ধরনের অনেক কিছুই করা যায়। শুভ, তুই তো আসলে অনেক দিন ধরে রিমোট জব করতেছিস, অলমোস্ট লাইক 5 ইয়ার্স। তো আসলে তুই তো অনেক জব সিকিং করছিস বা জব সার্চিং করছিস, তো তোর এক্সপিরিয়েন্স থেকে শেয়ার কর যে আসলে কিভাবে একজন রিমোট জব খুঁজবে, একজন স্টুডেন্ট হতে পারে বা জব হোল্ডার হতে পারে, সে আসলে কিভাবে খুঁজবে? রিমোট জব, আমার এখন যে জবে আছি এটাতে 2.5 বছর হয়ে গেল, কিন্তু এই 6 বছরের মধ্যে 2.5 বছর আগে যে বাকি, মানে আগের যে 3.5 বছর, ওই 3.5 বছরে আমি প্রায় 4টা জব সুইচ করতে হয়েছে। তো মোটামুটি অনেক জায়গায় আমি রিমোট জব খুঁজেছি, কারণ আমি ডিটারমাইন্ড ছিলাম যে বাংলাদেশি অনসাইট জব আমি করব না। আচ্ছা। হয় রিমোট জব করব, অথবা আমাকে যদি বাইরের কোনো কোম্পানি স্পন্সর করে নিয়ে যায় তাহলে ওই ধরনের জব করব। তো এখন রিমোট জব খোঁজার জন্য আমার যেটা মনে হয় যে
আহ, কিছু লিঙ্কডইন এক নাম্বার, লিঙ্কডইনে জব খোঁজা লাগবে। আর এর জন্য লিঙ্কডইনের পেইড মানে ওই প্রিমিয়াম অ্যাকাউন্টের দরকার নাই। আচ্ছা। আমি কখনোই প্রিমিয়াম অ্যাকাউন্ট নেই নাই লিঙ্কডইনে, আমার হুম। প্রয়োজন মনে হয় নাই। অনেকে ভাবে যে প্রিমিয়াম অ্যাকাউন্ট না থাকলে এমপ্লয়ারের কাছে সিভি যায় না। আচ্ছা। এটাও এটা এই রিউমারটা কোত্থেকে আসছে জানি না। আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু খুবই মানে এটা কোনোভাবেই ঠিক কথা না আর কি, আচ্ছা, ভুল ইলজিক্যাল। কথা। হ্যাঁ, যাই হোক, তারপর লিঙ্কডইন রাখতে হবে এক নাম্বার। আর অন্যান্য ওয়েবসাইটগুলোতেও আইডি খুঁজতে হবে। তবে আমার মনে হয় যে আমি আর কি দেখছি যে অন্য একটা ওয়েবসাইটে একটা জব পোস্ট হয়েছে, ওইটা আবার লিঙ্কডইনেও আছে। আচ্ছা। তো মানে অলমোস্ট পৃথিবীর সব জবই লিঙ্কডইনে থাকে। আচ্ছা। হইতে পারে 10-20% হয়তো নাই, কিন্তু লিঙ্কডইনে বেশিরভাগ জব পাওয়া যায়। যেটা অন্য থার্ড পার্টি ওয়েবসাইটেও শো করতেছে, ওইটা লিঙ্কডইনেও থাকে। তো লিঙ্কডইনেই জব যদি একজন ভালোভাবে সার্চ করে, তাহলে সারা ওয়ার্ল্ডে রিমোট জব যেগুলা পোস্ট হচ্ছে ওইগুলা সে খুঁজে পাইতে পারবে। এর জন্য প্রতিদিন লিঙ্কডইনে ঢুকে সার্চ করার দরকার নাই। আচ্ছা। আমি যেটা করতাম, আমি অ্যাজ এ ডেভেলপার আমি ফ্রন্ট এন্ডের কাজই খুঁজতাম। তো ফ্রন্ট এন্ড ডেভেলপার লিখে লিঙ্কডইনের জবস পেজ আছে একটা, তো এই জব পেজে গিয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপার লিখে সার্চ করতাম। একটা সার্চ রেজাল্ট আসতো, ওইখানে আমি বাংলাদেশ লোকেশনটা কেটে দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড দিতাম। ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া যায়। আচ্ছা। তো এখানে ইদানিং আবার একটু লিঙ্কডইনের ইউআই এ চেঞ্জ আসছে। ইদানিং জবস পেজে ঢুকলেই লিঙ্কডইনে এআই সার্চে নিয়ে যায়। তো ওই এআই সার্চ থেকে ব্যাক করে ওল্ড সার্চে গেলে তারপরে ওয়ার্ল্ড ওয়াইড অপশনটা দেখা যায়। আদারওয়াইজ এখন আপনি যদি লিঙ্কডইনে ঢুকে জবস পেজে গিয়ে একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন, তাহলে ওই ওয়ার্ল্ড ওয়াইডটা পাবেন না। পাবেন হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, নর্থ আমেরিকা, তারপর হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, এরকম রিজিওনাল ফিল্টার করা যায়। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফিল্টারটা এই এআই সার্চে হয় না। আমি ওই ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে তারপর হচ্ছে আরেকটা ফিল্টার দিতাম রিমোট। অবশ্যই রিমোট জব খুঁজতেছি, রিমোট। আচ্ছা, ওখানে রিমোট ফিল্টারও আছে। হ্যাঁ, রিমোট অনসাইট রিমোট এরকম আছে। রিমোট, হাইব্রিড, অনসাইট। আচ্ছা। আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে 3 ক্যাটাগরি, এগুলো কিন্তু লিঙ্কডইনেই মানে ক্যাটাগরি আছে। আচ্ছা। তো তো এইখানে আমি জাস্ট রিমোট টিক দিয়ে তারপর হচ্ছে সেট অ্যালার্ট একটা বাটন আছে। আচ্ছা। যে আমি যেই ক্রাইটেরিয়াগুলো সেট করলাম, যে ফ্রন্ট এন্ড ডেভেলপার, লোকেশন ওয়ার্ল্ড ওয়াইড, আর জব নেচার হবে রিমোট। তো এই 3টা ফিল্টার অনুযায়ী আমাকে একটা অ্যালার্ট পাঠাবে। ওই সেট অ্যালার্ট বাটন বাম পাশেই দেখা যায় ডেস্কটপে যদি কেউ ঢুকে। আচ্ছা। তো ওই সেট অ্যালার্ট বাটনটাতে ক্লিক করলেই কত দিন পর্যন্ত মানে লাস্ট কত আওয়ার্সের জবগুলা দিয়ে তোর অ্যালার্টটা দেখাবে সেটা আর কি সিলেক্ট করা যায়। তো ওইখানে লাস্ট 24 আওয়ার্স আর কি আমি দিয়ে রাখতাম। আচ্ছা, যেন নতুন জবগুলো তুই মানে দেখতে পারিস, হ্যাঁ, নতুন যেন আমি পোস্টগুলো প্রতিদিনের নতুন জবগুলা দেখতে পারি। আচ্ছা আচ্ছা। তো আমার চোখের সামনে যেন 2 দিন আগের জব না আসে, এরকম আর কি। মানে এখন ধরে নে একটা জব সাপোজ তুই দেখলি আজকে, বাট তুই এটাতে হয়তো এই মুহূর্তে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছিস না, বাট এটা তুই অ্যাপ্লাই করতে চাস কোনো একটা ব্যস্ততার কারণে, হয়তো তুই প্রোগ্রামে আসিস, সেই ক্ষেত্রে এটা কী করবি? কারণ এটা তো মানে পরের দিন তো ভ্যানিশ হয়ে যাবে এই জবটা, কারণ অ্যালার্ট তো দেওয়া 24 আওয়ার্সের। তো সেই ক্ষেত্রে আসলে জব মানে সেভ করে রাখার অপশন আছে কি? হ্যাঁ, জব তো লিঙ্কডইনে সেভ করেই রাখা যায়। আচ্ছা। যাই হোক, যেটা বলতেছিলাম, তো অ্যালার্ট সেট করে রাখলে হয় কি যে প্রতিদিন তোর ইমেইলে লিঙ্কডইন একটা ইমেল পাঠায় ওই অ্যালার্ট দিয়ে। আবার লিঙ্কডইনে লগ ইন করলেও একটা নোটিফিকেশন দেখায় যে তোমার এই অ্যালার্ট অনুযায়ী এই জবগুলা আছে। হ্যাঁ, তো আমি হচ্ছে বিভিন্ন কিওয়ার্ডের জন্য এরকম বিভিন্ন অ্যালার্ট সেট করে রাখতাম। যেমন ফ্রন্ট ইন লিখে সার্চ দিছি, ওইটার জন্য একটা অ্যালার্ট। রিঅ্যাক্ট লিখে সার্চ দিলে ওইটার জন্য একটা অ্যালার্ট। হয়তো অনেক জব ডেসক্রিপশনে রিঅ্যাক্ট কথাটা নাই। তো যাই হোক, মানে এইভাবে তো কেউ যদি জব খুঁজে, তাহলে তার যে
জব টাইটেল বা ডেজিগনেশন বা স্কিল এই অনুযায়ী সার্চ করে 24 আওয়ার্স অ্যালার্ট যদি সেট করে রাখে ওই রিমোট ফিল্টার দিয়ে, তাহলে সে কিন্তু প্রতিদিন আপ টু ডেট থাকতেছে যে সারা ওয়ার্ল্ড ওয়াইড তার এই সেক্টরে কি কি জব পোস্ট হচ্ছে লিঙ্কডইনে। তার মানে মানে ওয়ার্ল্ড ওয়াইডই তো বলা যায়, লিঙ্কডইনেই তো আসতেছে সব, ঠিক আছে? তো এইভাবে কিন্তু কোনো জব তোর চোখের আড়াল হবে না, কভারেজ পাচ্ছে আসলে সব জবই, সব ধরনের, সব দেশের। হ্যাঁ, আচ্ছা। তখন যেহেতু তুই এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড জব পাচ্ছিস, তখন তুই হচ্ছে এই জবে অ্যাপ্লাই করবি কিভাবে, তখন হচ্ছে নেক্সট স্টেপ আর কি। তো এই অ্যাপ্লাই করাটা খুবই মানে ইম্পর্টেন্ট। অনেকে আমরা ভাবি যে মানে অ্যাপ্লাই করার পরে তো আসলে আর কিছু করার নাই, কিন্তু এটা ভুল আসলে। 1000 2000 অ্যাপ্লাই করলেও রিপ্লাই আসে না, এটা স্বাভাবিক, আসবে না। আমি অনেক হিস্ট্রি শুনি 1000 2000 অ্যাপ্লাই করছে কানাডাতেই এক জায়গায় বসে। হ্যাঁ হ্যাঁ, এইটা স্বাভাবিক। 1000 2000 রিপ্লাই করলে মানে অ্যাপ্লাই করলে রিপ্লাই না আসাটাই স্বাভাবিক। মানে ইমেইলের রিপ্লাইয়ের কথা বলতেছিস তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে মানে অটোমেটিক রিপ্লাই হয়তো পাবেন যে সরি উই আর নট প্রসিডিং এনিমোর। এটা তো হার্ট ব্রেকিং একটা রিপ্লাই, আমরা এসে বলতেছি। আচ্ছা, তো অ্যাপ্লাই করার প্রসেসটা এটা খুব ইম্পর্টেন্ট। আমি কখনোই ইজি অ্যাপ্লাই আমি খুঁজি নাই। ইজি অ্যাপ্লাই যখন দেখছি তখন আমি ধরেই নিছি যে এটাতে আমি পাবো না, কিন্তু ইজি অ্যাপ্লাই করতে 1-2 সেকেন্ড লাগে, করতাম আমি, ঠিক আছে? আর সেটাই হয়েছে, ইজি অ্যাপ্লাই থেকে আমি কখনো রিপ্লাই পাই নাই, ঠিক আছে? তো যাই হোক, বেশ কনসার্নিং ব্যাপারটা, আমরা তো অনেকে ইজি অ্যাপ্লাই করি মোস্ট অফ দ্য টাইম। তবে এখানে একটা ব্যাপার আছে যে ইজি অ্যাপ্লাই হোক আর কঠিন অ্যাপ্লাই হোক, জব ডেসক্রিপশন যে রাইট সাইডে দেখায় লিঙ্কডইনে, ওই জব ডেসক্রিপশনের মাঝেই জব পোস্টারের আইডি দেওয়া থাকে, অনেক সময় সব জবে থাকে না। তো ওই জব পোস্টারের আইডি যদি থাকে তাহলে এইটা কিন্তু একটা মানে পজিটিভ সাইন। আচ্ছা, ওই জব পোস্টারকে কিন্তু তুই কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবি। যদি তোর লিঙ্কডইন প্রিমিয়াম আইডি থাকে তাহলে কিন্তু তাকে ডিরেক্ট হয়তো মেসেজ পাঠাতে পারবি, কিন্তু প্রিমিয়াম যদি না থাকে তাহলে তার আইডিতে ঢুকে মোড়ে গিয়ে কানেকশন রিকোয়েস্ট পাঠানো যায়। আচ্ছা, আর কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে গেলে তখন একটা নোট দেয়া যায়, ওইটা 200 ক্যারেক্টারের। তো ওই লিঙ্কডইনের যে জব ডেসক্রিপশনটা, ওইটা তুই তখন কপি করে নিয়ে চ্যাটজিপিটিতে বলতে পারোস যে আমি এই জবটা একজন পোস্ট করছে, আমি ওকে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে চাই, এখন 200 ক্যারেক্টারের মধ্যে আমাকে একটা নোট লিখে দাও। চ্যাটজিপিটি থেকে ওই নোটটা নিয়ে ওই নোটটা দিয়ে তার একটা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিলি, তারপর সে যখন যদি কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তখন তার সাথে মানে ডিএমএ কথা বলতে পারতেছস যে আমি জবে অ্যাপ্লাই করছি, আমার সিভিটা তোমাকে কি আমি পার্সোনালি পাঠাবো, অথবা তুই তোর পোর্টফোলিওটা ওইখানে শেয়ার করলি। মানে বেগিং না বা স্প্যামিং না, তার সাথে একটা ফ্রেন্ডলি ওয়েতে কথা বলা। আচ্ছা, ঠিক আছে? মানে টার্গেটটা হচ্ছে সে জব হোক আর না হোক, সে আমার লিঙ্কডইন প্রোফাইলে থাক, সমস্যা কি, তাই না? এটা তো প্রফেশনাল নেটওয়ার্ক। মানে এখানে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল এটাই যে আমি শুধুমাত্র অ্যাপ্লাই করে বসে নেই, আমি রিক্রুটারকেও রিচ করছি, তার সাথে কনভারসেশন করছি, এরপরে আমি আমার হাইয়েস্ট লেভেল ট্রাই করছি, তারপরে যদি না হয় ইটস আপ টু দেম। হ্যাঁ, অবশ্যই। তারপরে আমার জব না হলো আপ টু দেম, বাট আই ট্রাইড মাই বেস্ট, লেভেল বেস্ট। হ্যাঁ, আর তুই চিন্তা কর, তুই যদি লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকোস, লিঙ্কডইনে মনে কর ওই জবটা হইলো না, কিন্তু তোর অন্য একটা জব হইলো, এখন ওইখানে তুই খুব ভালো সাকসেসফুল, তুই লিঙ্কডইনে পোস্ট দেস ওই অফিসের ছবি বা তোর অ্যাচিভমেন্টগুলা, তাহলে ওই যে ফ্রেন্ডটা মানে যে জব পোস্টার ছিল, সে যদি তোর কানেকশন রিকোয়েস্টে থাকে, ও কিন্তু দেখবে যে ও আচ্ছা, ও তো আমাকে নক দিছিল, তাই না? ও কিন্তু ওর মাথায় কিন্তু তোর কথা থাকবে, সে যেহেতু একবার জব পোস্ট করছে, তার মানে তার ওই অথরিটি আছে একটা অফিসে জব দেওয়ার মতো, ঠিক আছে? তো ইন ফিউচারে কিন্তু সে তোর কাজে লাগতে পারে, হু নোজ,
এক্স্যাক্টলি, তাই না? কোনো সাইড প্রজেক্টেও তো সে চাইলে আমাকে হ্যাঁ। ইয়া করতে পারে, কারণ সে তো দেখতেছে আমার সাকসেস স্টোরি হ্যাঁ। লিঙ্কডইন থেকে। অবশ্যই লিঙ্কডইন তুই যদি একটা সোশ্যাল মিডিয়ার মতো রেগুলার ইউজ করস, পোস্ট করস, তাহলে কিন্তু এক্সপোজারটা আরো অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। যাই হোক, এখন মানে যেটা বলতেছিলাম যে ওই জব ডেসক্রিপশন থেকে জব পোস্টারকে যদি খুঁজে পাওয়া যায়, তাহলে ওকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে ওর সাথে রিচ আউট করার চেষ্টা করা আর কি। আচ্ছা। এইটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, এটা আসলে কিভাবে মানে আমার মাথায় আসছে ওইটা আমি পরে বলতেছি। আরেকটা ওয়ে হচ্ছে, যেই কোম্পানির জব পোস্টটা হয়েছে ওই কোম্পানির প্রোফাইল কিন্তু লিঙ্কডইনে দেখা যায়। তো ওই প্রোফাইলটাতে মানে ওই কোম্পানির নামটাতে ক্লিক করলেই প্রোফাইলে চলে যাবে। তো ওই প্রোফাইলে গেলে ওই প্রোফাইলের পাশে দেখায় যে এই কোম্পানিতে এমপ্লয়ি কতজন আছে। ওইখানে ক্লিক করলে এমপ্লয়ি লিস্ট এসে পড়ে যে ওই কোম্পানিতে কোন কোন এমপ্লয়ি আছে। তো অনেক সময় এই এমপ্লয়িদেরকে রিচ আউট করলেও কিন্তু কাজে দিতে পারে, কিন্তু অবশ্যই আমি স্প্যামিং মানে প্রমোট করতেছি না। মানে এটা আমার সাথে হয়েছে, এর জন্য বলতেছি যে আমার কোম্পানিতে একটা জব পোস্ট ছিল। তো ইন্ডিয়া থেকে একজন আমাকে রিচ আউট করছে যে তোমার কোম্পানিতে দেখলাম যে একটা জব পোস্ট হয়েছে, আমি অ্যাপ্লাই করছি, তুমি কি আমার জন্য কোনো হেল্প করতে পারবা নাকি? তো আমি আবার আমাদের স্ট্যান্ড আপ মিটিংয়ে এটা আমার বসরে বলছি। তো আমার বস শুনে ইমপ্রেস হয়ে গেছে যে বাহ, খুব প্রোঅ্যাক্টিভ। তো তুমি ওর সিভিটা আমাকে দিও। তো আমি পরে ওই সিভি চাইছি যে আচ্ছা তোমার কথা আমি বসরে বলছিলাম, তো তোমার সিভিটা দাও। তো সিভিটা ফরওয়ার্ড করছি আমার বসরে, কিন্তু তার আর কি স্কিলের সাথে আমাদের যে ভ্যাকেন্সিটা সেটা মিল ছিল না, এর জন্য তার জবটা হয় নাই। কিন্তু সে কিন্তু মানে এই হাজার হাজার অ্যাপ্লিকেন্টের মাঝখানে স্ট্যান্ড আউট করছে। আমার বস তার সিভিটা দেখছে। তো এইরকম এর জন্য বলতেছি যে স্প্যামিং না, কারোর সাথে যদি রিয়েল কানেকশন করা যায় লিঙ্কডইনে তাহলে খারাপ কি? তো ওই যে ক্যান্ডিডেটটা আমাকে রিচ আউট করছিল সে কিন্তু এখন আমার লিঙ্কডইনে আছে, থাকলে খারাপ কি? থাকলে আরো ভালো, তাই না? সে পোস্ট দিলে আমি দেখি, আমি পোস্ট দিলে সে দেখে। তো হু নোজ, এক সময় কাজে লাগতেই পারে, আমার হেল্পে আসতে পারে সে, বা তার হেল্প আমি হয়তো ভবিষ্যতে করতে পারবো। এক্স্যাক্টলি, ইন নিয়ার ফিউচার যদি দেখিস যে কোনো একটা সিমিলার রোলে মানে ওপেনিং আছে, তুই চাইলেই সবার আগে হয়তো ওর কথাটা মাথায় আসবে যে হ্যাঁ ও তো তোকে রিচ আউট করছিল নিজের থেকে, সো তাকে আরেকটা বার চান্স দেওয়া যায় কিনা এই সেম রোলে। বুঝতে পারছি। এটা হচ্ছে আরেকটা ওয়ে। আর হচ্ছে এছাড়াও আমি বলবো যে তোর জব ডেসক্রিপশন পড়ে যদি খুব মনে হয় যে স্যালারি রেঞ্জ টেঞ্জ সব কিছু সুযোগ সুবিধা দেখে যদি খুব মনে হয় যে ইস এই জবটা আমার লাগবে, আসলে এমনি চিন্তা করলে হবে না। আগে দেখতে হবে যে আমার এক্সপার্টিজের সাথে যায় কিনা। ঠিক আছে? আবার ধর তোর 2 বছরের এক্সপিরিয়েন্স আছে কিন্তু সে চাইছে 3 বছর, এইটা আবার মানে করা না করলেও চলবে। ঠিক আছে? মানে এটা ওভারথিংক না করলেও চলবে। হ্যাঁ, ওভারথিংক না করলেও চলবে এই জিনিসটা। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমি যদি কোনো মানে কাউকে হায়ার করতে চাই, তাহলে আমি তো একটা স্পেসিফিক কাজের জন্য হায়ার করতেছি। যে আমাদের অমুক কাজটা করার জন্য এমন একটা লোক দরকার। ঠিক আছে? আমি কিন্তু খুঁজতেছি না যে আমার বেস্ট ডেভেলপার দরকার। ঠিক আছে? যে আমার বেস্ট ম্যানটাই দরকার। আমার যদি একটা ভিডিও স্ট্রিমিং করার ওয়েবসাইটের জন্য লোক দরকার হয়, তাহলে আমি খুঁজবো যে ভিডিও স্ট্রিমিং নিয়ে আগে কে কাজ করছে। ঠিক আছে? প্রিভিয়াস এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এখন কেউ একজন আসলো যে সে খুবই ভালো কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে, তারপর অনেক বড় বড় কাজ করছে কিন্তু কোনো সময় ভিডিও স্ট্রিমিংয়ের কাজ করে নাই। তার অভিজ্ঞতাও 5 ইয়ার্সের। আর আরেকজন আসলো যে তার 2 বছরের অভিজ্ঞতা কিন্তু 2 বছরই সে ভিডিও স্ট্রিমিংয়ে কাজ করছে। তো আমি কাকে নিব? তাকে নিব। এখন ওই যে 2 বছর অভিজ্ঞতা যে ভিডিও স্ট্রিমিংয়ে কাজ করছে, সে যদি অ্যাপ্লাই না করতো, তাই না? তো অ্যাপ্লাই আগে করতেও হবে। ঠিক আছে? অ্যাপ্লাই করতেও হবে,
যে মানে এক্সাইটেড হয়ে গেলে চলবে না, অ্যাপ্লাই করতে হবে। আর মাথায় রাখতে হবে যে জব হওয়া না হওয়া এটা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে আমার যে কনভারসেশন হবে তখন যদি এমন কিছু বের হয় যেটা ক্লায়েন্টের দরকার আর আমি ওইটা করছি আগে, তাহলে আমার মানে ওই Chances are জবটা high. পাওয়ার চান্সেস আর ভেরি হাই। আচ্ছা, সো ক্লায়েন্টরা আসলে খুঁজে হচ্ছে মানে তার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স কতটুকু ম্যাচ করতেছে, মানে সবচেয়ে সর্বোচ্চ ম্যাচ করাটাই আসলে তার প্রেফার করে। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমে এইটাই। আচ্ছা, তখন অনেক সময় এক্সপিরিয়েন্স কম থাকলেও সেটা কম্পেনসেট হয়ে যায়, হ্যাঁ তাই হ্যাঁ, তো? সেটাই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। সো আমরা যেটা বুঝলাম যে রিমোট জব হচ্ছে বেসিক্যালি লিঙ্কডইন থেকে খুঁজলে অলমোস্ট মানে অনেকগুলা দেশই কাভার হয় যখন ওয়ার্ল্ড ওয়াইড দিই। অলমোস্ট 80% জবসই হচ্ছে ওয়েবসাইটে যখন পোস্টেড হচ্ছে, সাথে লিঙ্কডইনেও হচ্ছে পোস্টেড হচ্ছে। তা আমরা চাইলে লিঙ্কডইন থেকে অ্যালার্ট সেট করে আমরা হচ্ছে রিমোট জবের জন্য রিচ আউট করতে পারি বা রিমোট জব খুঁজতে পারি। আচ্ছা, তো ধরে নে আমি তো অনসাইট জব করতেছি, আমার তো সপ্তাহে 5 দিন অফিস যাওয়া লাগছে। তো আসলে আমি সেই ক্ষেত্রে কি করব? আমি আসলে টাইম কিভাবে ম্যানেজ করব? যেমন আমি তো আসলে ওভাবে টাইমই পাই না, কাইন্ড অফ আমি বাসায় এসে মানে অফিস থেকে এসে টায়ার্ড হয়ে ঘুমায় যাই, মানে ওভাবে টাইম দিতে পারতেছি না। তো তুই আমাকে আসলে এই ব্যাপারে কি সাজেশন দিবি? আচ্ছা, আমি যে বললাম ওই অ্যালার্ট সেট করে রাখবি, তো অ্যালার্টটা যদি সেভ করে রাখোস তারপর প্রতিদিন তোর কিন্তু লিঙ্কডইনে ঢোকার দরকার নাই। তুই 2 দিন পরে পরেও যদি লিঙ্কডইনে ঢুকোস তাহলে দেখতে পারবি যে তোর কি কি জব আসতেছে। আর তুই যদি ঠিক মতো অ্যালার্ট সেট করে রাখোস তোর কিওয়ার্ড দিয়ে, তাহলে এমন না যে প্রতিদিন জব ভ্যাকেন্সি আসতেই থাকবে আসতেই থাকবে। আচ্ছা, ঠিক আছে, এটা তো রিমোট জব, অন সাইট রিমোট দুইটা মিলায় হইলে হয়তো প্রতিদিন একটা করে পাইলেও পাইতে পারতি। আচ্ছা, কিন্তু এইটা প্রতিদিন যে আসবে এরকম না। আচ্ছা, তোর আমি দেখছি যে রিঅ্যাক্টের জব রিমোট, তারপর হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যাবে এরকম। এইটাও কিন্তু একটা মানে ব্যাপার যে জব ডেসক্রিপশন পড়ে কিন্তু বুঝতে হবে যে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে হবে কি না। মানে অনেকে চায় যে অনলি ইউরোপ, অনলি ইউএসএ, তো মানে ইউএসএ থেকেই রিমোট করা যায় এরকম আর কি। তো যাই হোক, এখন তো তুই যখন চেক করবি যে রিমোট জব কি কি আসতেছে, ওই জবগুলা তুই লিঙ্কডইনে সেভ করে রাখলি, তারপর উইকেন্ডে বসে দেখতে পারলি যে জব ডেসক্রিপশনটা পড়লি। জব ডেসক্রিপশন পড়লেই দেখবি যে ওইখান থেকেও কয়েকটাতে অ্যাপ্লাই করার মতো না, দেখবি যে ওইখান থেকে কয়েকটা বাদ যাবে, তো বাকিগুলাতে অ্যাপ্লাই করলি। ঠিক আছে, আর হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে একটু সময় বের করেই করতে হবে। এখন তুই যদি মানে একেবারেই কেউ সময় পায় না এটা কিন্তু ট্রু না, তাই না? ওই অ্যাপ্লাই করতে যে আবার অনেক বেশি সময় লাগে তাও না। আচ্ছা, আবার তুই অফিসের ব্রেকে বসেও কিন্তু অ্যাপ্লাই করতে আচ্ছা, একটা তো বললি যে লিঙ্কডইন, হ্যাঁ পাশাপাশি আরো কোনো টিপস আছে বা আরো কোনো ওয়ে আছে রিমোট জব খোঁজার জন্য? হ্যাঁ, লিঙ্কডইনে জব খোঁজা একটা হচ্ছে ওয়ে, আর একটা ওয়ে হচ্ছে আন্ডাররেটেড ওয়ে কিন্তু, যে রিক্রুটারকে খোঁজা। যে কারণ রিক্রুটারদের কাজই হচ্ছে বিভিন্ন কোম্পানির হয়ে ক্যান্ডিডেট খুঁজে বের করে দেওয়া। তো এই রিক্রুটারদেরকেও কিন্তু লিঙ্কডইনে পাওয়া যায়। তো তুই যদি লিঙ্কডইনে রিক্রুটারদের টাইটেল দিয়ে সার্চ দেস, মানে ওইটা জব পেজে না, লিঙ্কডইনের হোম পেজেই উপরে যদি এই ধরনের কিওয়ার্ড দেস যে ট্যালেন্ট অ্যাকুইজিশন বা হায়ারিং ম্যানেজার, এই ধরনের কিছু কিওয়ার্ড আছে। আমি আমার ফেসবুক পেজে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, আর একটা কিওয়ার্ডের লিস্ট একটা পিডিএফে দিয়ে দিছি যে কি ধরনের কিওয়ার্ড হতে পারে রিক্রুটারদেরকে খুঁজে বের করার জন্য। তো এই রিক্রুটারদেরকে খোঁজার জন্য ওই কিওয়ার্ড লিখে সার্চ দিলে পিপল ফিল্টারে গেলে ওইখানে কিন্তু শুধু রিক্রুটারদের আইডি একটা লিস্ট দেখা যাবে।
ওইখান থেকে রিক্রুটারদেরকে কিন্তু আমরা ওই যে সেম ওয়েতে ওই যে জব ডেসক্রিপশন দেখে জব পোস্টারের আইডিতে যেভাবে আমরা কানেকশন পাঠাইছি ওই রিক্রুটারদেরকে কিন্তু আমরা এইভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারি। আচ্ছা। একটা ছোট্ট শর্ট নোট দিয়ে দিলাম ওই যে 200 ক্যারেক্টারের মধ্যে। তো এই রিক্রুটার যদি আমার মানে কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, রিক্রুটারকে কিন্তু তখন আমি বলতে পারি যে আমার সিভি দিতে পারি, আমার এক্সপিরিয়েন্স দিতে পারি। রিক্রুটার তো খুঁজতেছেই ক্যান্ডিডেট, ঠিক আছে? আর ওরে আমি উল্টা খুঁজে ওরে রিচ আউট করলাম। তো এইটাও কিন্তু অনেক ভালো হয়। আমি এরকম 2-3টা রিক্রুটারের মাধ্যমে জব ইন্টারভিউ পাইছি। আচ্ছা। ঠিক আছে? জব হয় নাই কিন্তু আমি ইন্টারভিউ পর্যন্ত তো গেছি। আর আমার পার্সোনাল একটা কেপিআই হচ্ছে যে মানে জব খোঁজার সময় মানে জব খোঁজার একটা কেপিআই হচ্ছে যে আমি কতগুলো ইন্টারভিউ নিতে পারতেছি। আমার টার্গেট হবে কতগুলো ইন্টারভিউ নিতে পারতেছি। জব মানে পাওয়া না পাওয়া তো আমার হাতে না, কিন্তু আমি প্রোঅ্যাক্টিভলি রিচ আউট করতে পারবো এইটা আমার হাতে। তো আমি কত প্রোঅ্যাক্টিভলি রিচ আউট করতে পারবো আর কতগুলা ইন্টারভিউ আমি দিতে পারতেছি, এইটা যদি আমি টার্গেট রাখি যে আমার ইন্টারভিউ লাগবে এইরকম, ঠিক আছে? যে জব লাগবে পরে, তো এইরকম ইন্টারভিউ আমি 20 থেকে 25টা ইন্টারভিউ দিছি একটা জবের জন্য। আচ্ছা। তো আমি অ্যাপ্লাই করছি কতগুলা, ওইগুলা আমার হিসাবে নাই। আর অনেকেই অ্যাপ্লাই করাটাই অনেক বড় কাজ মনে করে, কিন্তু অ্যাপ্লাই করাটা ওইটা কাজের মধ্যে ধরলেই হবে না, মানে কাজের বাইরে ওইটা অ্যাপ্লাই করা, ওইটা মনে হবে যে মানে কিছুই না, ওইটা মনে হইতে হবে কিছুই না। আর প্রোঅ্যাক্টিভলি রিচ আউট করা এইটা কাজ হিসেবে ধরতে হবে। আচ্ছা, এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন জব খোঁজা স্টার্ট করি, আমি অনেকটা তোর স্টাইলে মানে স্টার্ট করি। আমি অনসাইটের জন্য আজকে খুঁজতেছিলাম, কারণ তখন তো আসলে এক্সপিরিয়েন্স জিরো। তা আমি আসলে ভয় পাইতাম যে আচ্ছা রিমোট জবের জন্য অ্যাপ্লাই করব, মনে হয় না হবে। তো অনসাইটের জন্য অ্যাপ্লাই করা স্টার্ট করলাম। তা আমি যেটা করতাম, বাংলাদেশের যত সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আছে সবগুলার লিঙ্কডইনে যাইতাম, পিপলে যাইতাম, এইচআরের ইয়াটা বের করতাম, সেই এইচআরকে রিকোয়েস্ট দিতাম, সেই এইচআর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে তাকে আমি নক দিতাম যে আপনাদেরকে হায়ারিং চলছে, হায়ারিং হইলে আমাকে প্লিজ হায়ার করেন। এরকম। অ্যান্ড অনেক সময় এরকম হয়েছে যে হায়ারিং চলতেছে, তখন আমি ওখানে আমার যে রোল, সিনিয়র রোলগুলোতে আমি হচ্ছে নক দিতাম এরকম যে কাইন্ডলি আমার সিভিটা একটু রেফার করে দেন না। তা আমি আলহামদুলিল্লাহ এটার জন্য আমি অ্যাটলিস্ট জব হয় নাই, বাট আমার অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়া হয়েছে, অ্যান্ড আমার কোনো ইন্টারভিউ অ্যাংজাইটি নাই। আমি যে কোনো জায়গায় গিয়ে ইন্টারভিউ দিতে পারি আলহামদুলিল্লাহ। মানে এটা আমার একটা মানে স্কিল হয়ে গেছে বলতে পারছেন। আমিও তোর মতনই অলমোস্ট 20টার মতন ইন্টারভিউ দিছিলাম একটা জবের জন্য। হ্যাঁ সেটাই, মানে আর আমার জব ওইটা হয় নাই, কিন্তু যেই জবটা হইছে ওইটা কিন্তু আমার প্রিভিয়াস সব অ্যাকুমুলেটিভ এক্সপিরিয়েন্সের কারণেই বা স্কিলের কারণেই কিন্তু হয়েছে। তো এই যে প্রোঅ্যাক্টিভলি রিচ আউট করা, বিভিন্ন মানুষের সাথে কথা বলা, বিভিন্ন ইন্টারভিউ দেয়া, হ্যাঁ ফেস করা, ওইটাও কিন্তু ওই যে এখন যে আমি জবে আছি এইটার ওইগুলার কন্ট্রিবিউশন কিন্তু এটার মধ্যে আছে, তাই না? সবকিছু মিলে আসলে তুই একটা প্যাকেজের মতন করে নিজেকে প্রেজেন্ট করছিস। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমি যদি জাস্ট অ্যাপ্লাই করে বসে থাকতাম তাহলে কিন্তু ওই প্রিভিয়াস মানে অ্যাপ্লিকেশন থেকে কোনো কন্ট্রিবিউশন আমার ফিউচারে আসতো না। আমি ওই যে প্রোঅ্যাক্টিভলি রিচ আউট করছি, মানুষের সাথে কথা বলছি, ইন্টারভিউ দিছি, এর জন্যই কিন্তু আমার মানে ওই সময় এক্সপিরিয়েন্স বা স্কিল গ্রো হয়েছে। আচ্ছা, তো তুই তো রিমোট জব করতেছিস ইউএসএ বেসড একটা কোম্পানিতে। সো আসলে আমরা বাঙালিরা অনেক ক্ষেত্রে একটু হেজিটেট ফিল করি, যেমন ধরেন ইংলিশ স্পিকিং, ইংলিশে কমিউনিকেশন। তো এটা আসলে বাইরের দেশের রিক্রুটাররা কতটুকু চায় যে আমি ইংলিশে কতটুকু, ধরে নে আউট অফ 10 যদি তুই আমাকে রেটিং দাস যে কত কত নাম্বার ওরা দিবে যে হ্যাঁ এতটুকু হলে এনাফ ফর রিমোট জব? রিডিং, রাইটিং আর হচ্ছে লিসেনিং, এগুলা তো লাগবে, এগুলা পারতে হবে। আর স্পিকিংটা এটা তো অবশ্যই লাগবে, কমিউনিকেট করতে গেলে তো স্পিকিংটা লাগবে, কিন্তু স্পিকিংটা ওই যে ফ্লুয়েন্ট ইংলিশ যে লাগবে ওইটা কিন্তু সবসময় ট্রু না। আচ্ছা, তাহলে এটা একটা মিথ, হ্যাঁ, যে আসলে অত আহামরিও চায় না, জাস্ট একটা বেসিক কমিউনিকেশন মানে করতে পারলেই, কমিউনিকেশন করতে পারলেই হইলো। আচ্ছা,
তোর তোর ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছিস কিনা এইটা হুম কিন্তু দেখবে না, হুম তুই বুঝাইতে পারলি নাকি ওইটা দেখবে। আচ্ছা, মানে আমি আসলে কিভাবে আমি আমার কথাগুলোকে ডেলিভার করতেছি বা ওরা বুঝতে পারতেছে কিনা, আমি আমার প্রজেক্টটা ধরেন একটা ডেমোই দিলাম প্রজেক্টের, হুম তো হুম, এটা আসলে কতটা তাদেরকে বুঝাইতে পারতেছি, তারা আসলে কতটুকু আমার কথা শুনে বুঝতেছে, সেটাই। এরকম। আচ্ছা, তো তুই কি আসলে রিমোট জব পাওয়ার আগে ইংলিশ প্র্যাকটিস করতি বা কারোর সাথে কি তোর কোনো প্র্যাকটিস সেশন হতো? না, টু বি অনেস্ট আমার ইংলিশের মানে ইংলিশে আমি এমনি স্টুডেন্ট ভালো ছিলাম কিন্তু স্পিকিং কখনোই ভালো ছিলাম না। হুম হুম আমি যখন ওই যে মালয়েশিয়ার যে কোম্পানিটাতে রিমোট মানে জব পাই, হুম। ওইটাতে যখন স্ট্যান্ড আপ মিটিংয়ে যাইতাম তখন আমার মানে ভয় করতো আচ্ছা, স্পিকিং। অ্যাংজাইটি হ্যাঁ, অ্যাংজাইটি আসতো, আচ্ছা। স্পিকিংটার জন্য আর কি। হুম তো আমি তখন মানে ওরা কিভাবে ওদের আপডেটটা শেয়ার করতেছে হুম ওইগুলা শুনতাম, হুম ওদের মতো করে বলার চেষ্টা করতাম, পরে হুম। আস্তে আস্তে হয়ে গেছে। কবে যে আস্তে আস্তে হয়ে গেছে ওইটা আমি নিজেও জানি নিজেও না। বলতে পারিস না, হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, সো আসলে এটা নিয়ে খুব বেশি ওভারথিংক না করে মানে অ্যাটেন্ড করা, মানে একটু নিজেকে ওই এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানো এন্ড এভরিথিং এন্ড রেগুলার প্র্যাকটিসের থ্রুতে ওই আসলে ভয় জড়তাটা কেটে যায় হ্যাঁ, ইংলিশের। হ্যাঁ। তো এটা আসলে আমারও মানে সেম প্রবলেম ছিল। তো আমি যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করছি, শুরুর দিকে দেখতাম সবাই একদম আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতেছে, ইনক্লুডিং দ্য পাকিস্তানি এমপ্লয়িজ। তারাও খুব সুন্দর আমেরিকান বা ইউকের অ্যাকসেন্টে। তো আমি তো বাঙালি অ্যাকসেন্টে ঠিক মতন মানে বলতে হুম। পারতেছি না। এখন আমার খুব প্রবলেম হইতো। তো আস্তে আস্তে কথা বলতে বলতে কি হয়ে জানি হয়ে গেছে আসলে না, ফ্লুয়েন্ট। আমি দেখছি এটা নিয়ে ওরা এতটা মাইন্ড করে না। আচ্ছা। জাস্ট বুঝাইতে পারলেই হইল। হুম হুম আর ওরা খুবই আহ, মানে আমরা বাঙালিরা মানে ভ্যালু না দিলেও হুম ওরা কিন্তু ভ্যালু দেয় যে ওদের মাদার টাং ইংলিশ না, ওদের মাদার টাং হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ। তো ওদের ইংলিশ তো সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ, তো হুম ওরা ইংলিশে এত ভালো হবেই না, হুম হুম এইটাই কিন্তু ওরা এক্সপেক্ট করে। হুম হুম। বেশি ভালো হলে বরঞ্চ অনেকে অফেন্সিভ ফিল করতে পারে যে আমার চেয়েও তো আমার বেশি চেয়ে ভালো বেটার হয়। অন্য দেশের হয়ে সেকেন্ড হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ হ্যাঁ, তারপরেও। এমন অনেকে কিন্তু বাংলাদেশে আছে যে অনেক ভালো ইংলিশ পারে। আইএলটিএস এ 9, আমি এরকম তো হ্যাঁ, অনেককেই দেখছি হ্যাঁ, যে হ্যাঁ, ইউকের অ্যাকসেন্টে কথা বলতেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এটা আসলে যারা আসলে ভয় পাচ্ছে তাদের জন্য একটা রিল্যাক্স মানে ব্যাপার, যে হ্যাঁ ইংলিশ এত মানে আহামরি পারতে হবে না, মোটামুটি পারলেই চলবে। হুম, আচ্ছা, তো আমরা একটু হায়ারিং প্রসেস নিয়ে কথা বলি, যে আসলে রিমোট জবের হায়ারিং প্রসেসটা কিভাবে হয়। আহ, তুই তো আসলে অনেকগুলাই করলি জব, তো আমাদেরকে যে কোনো একটা হায়ারিং প্রসেস যদি শেয়ার করতি তোর যে কোনো একটা জবের, কিভাবে আসলে ইন্টারভিউ আচ্ছা। রাউন্ডগুলো হলো। মানে আমি তো টেক ফিল্ডে, তো হুম এই টেকনিক্যাল ফিল্ডে দেখা যায় যে অনেকগুলা ইন্টারভিউ তো দিয়েছি। হুম তো ১ম এই হচ্ছে একটা টেকনিক্যাল রাউন্ড হইতে পারে। আচ্ছা। ওইটা অনেকে অ্যাসাইনমেন্ট দেয়, হুম অনেকে অনলাইনে এক্সাম নেয়। হুম কিন্তু আমি বলতেছি কিন্তু আরো ৩ বছর আগের কথা, তখন হুম কিন্তু এআই ছিল না। হুম তো এখন হয়তো আ মানে ডিফারেন্ট হইতে পারে। হুম তো টেকনিক্যাল রাউন্ড একটা হবে। হুম তারপর টেকনিক্যাল ইন্টারভিউ হয়ে গেলে তারপর হয়তো সেকেন্ডারি একটা টেকনিক্যাল ইন্টারভিউ হইতেই পারে। যে আচ্ছা। যেই কাজটা করছস ওইটার রিভিউ বা আরো কিছু ফেস টু ফেস কিছু কোয়েশ্চেন হুম করতে পারে। বাই দ্য ওয়ে, মানে ১ম যে টেকনিক্যাল ইন্টারভিউটা, ওই যে বললাম অনেকে অ্যাসাইনমেন্ট দেয়, অনেকে হুম অনলাইন টেস্ট দেয়, হুম আবার হইতে পারে অনেকে সামনাসামনি বসে একটা কোড করে দিতে বলে। কিন্তু এটা খুবই কম। এটা মানে এটা আসলে যেই অফিসের খায়া দেয় কাম নাই ওরা এইটা করবে। কারণ তাই না? তো আম আর হচ্ছে তারপর হচ্ছে আ 2nd রাউন্ড একটা হইতে পারে। তারপর যদি তাদের পছন্দ হয় তাহলে হয়তো পরে এইচআর কথা বলবে যে সেলারি নিয়ে, অনবোর্ডিং নিয়ে। তো এই হচ্ছে মানে মূলত এর বাইরে আসলে তেমন কিছু দেখি নাই। আচ্ছা, স্যালারি নিয়ে কি ফার্স্টেই কথা বলে নাকি লাস্ট রাউন্ডে গিয়ে স্যালারি নিয়ে কথা হয়? আচ্ছা, এটা হচ্ছে রিক্রুটার যদি জব খুঁজে দেয় তাহলে রিক্রুটার কিন্তু আগেই আগে জিজ্ঞেস করে অনেক নেয় যে এক্সপেকটেশন হ্যাঁ, কত। এক্সপেকটেশন জিজ্ঞেস করে নেয় হুম বা বলে এটা কিন্তু এত দিবে। এটার হুম রেঞ্জ কিন্তু এত। হুম আর হচ্ছে যদি এমনিতে তুই নিজে একটা জব
মানে অফার পাস, তাহলে কিন্তু প্রথমেই স্যালারি নিয়ে কথা বলে না, বলার কোনো দরকারও নাই। আর লিঙ্কডইনে কিন্তু একটা রেঞ্জ দেখা যায় যে কত রেঞ্জের হইতে পারে। ইন্টারন্যাশনাল জবগুলোতে আমি রেঞ্জ দেখি, বাট সমস্যা হচ্ছে হ্যাঁ আমি যখন বাংলাদেশের অনসাইট জবে অ্যাপ্লাই করতেছি একদম ভেগ, কোনো রেঞ্জ থাকে না। তো হ্যাঁ মানে ধরে নে আমি তোকে যদি একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করি, হ্যাঁ একটা অনেক বড় একটা জব পোস্ট অনেকক্ষণ ধরে পড়ছি, পুরোটা পড়ার পরে অ্যাপ্লাই করছি, কভার লেটার লিখছি, সিভি আপডেট করছি, সব ডান। লাস্টে গিয়ে যখন আমি স্যালারি দেখতে গেলাম দেখি যে ওখানে স্যালারি নাই। তো সামহাও রিক্রুটারকে মেবি রিচ আউট করছিলাম, পরে গিয়ে জানতে পারি আমার স্যালারির অর্ধেক স্যালারি। এই যে আমার একটা টাইম হ্যাঁ ওয়েস্ট হ্যাঁ হইলো, এটা তো আসলে একটা রিমোট জব অ্যাপ্লিকেশনে এই টাইমটা দেওয়া উচিত ছিল, হ্যাঁ এই আর কি। সো রিমোট জবে আসলে স্যালারির রেঞ্জটা মোটামুটি ক্লিয়ার থাকে। হ্যাঁ, আমি তো মানে কোনো জবেই দেখি না যে স্যালারি রেঞ্জ নাই। আর যেইটাতে স্যালারি রেঞ্জ নাই যদি না থাকে, তাহলে ওইটাতে অ্যাপ্লাই করিস না, দরকার নাই তো। মানে এটা আমার জন্য হ্যাঁ একটা আসলে হ্যাসেল হয়ে যায়, কারণ হ্যাঁ এক্সপেক্টেড তো আসলে মানে ম্যাচ করে না। হুম এই জন্য আমার একটা ছোট ভাই আছে যে কিনা ইউনিভার্সিটি স্টুডেন্ট এখন, তো ওর হচ্ছে খুব ইচ্ছা রিমোট জব করার, হ্যাঁ, যে আমি ইন্টারন্যাশনাল কারেন্সির থ্রুতে আর্ন করব। তো ওকে হচ্ছে আমি বুঝাতে পারতেছি না যে হ্যাঁ তুমি এত কম এক্সপিরিয়েন্স নেই, আসলে এই মুহূর্তে রিমোট জবে ঢুকতে পারবা না। তো এখন ও এখন থেকে প্রস্তুতি নিতে যাচ্ছে, তো ও কিভাবে আসলে প্রিপারেশন নিবে তুই যদি একটু বলতি, বা ওকে অ্যাজ আ ফ্রেশার ওকে অ্যাপ্লাই করতে পারবে কিনা? না, ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবে না। কারণ আমি মানে কোনো রিমোট জবেই দেখি না যে এক্সপিরিয়েন্স ছাড়া চায়। আর আচ্ছা। হচ্ছে এই রিমোটলি একজন ফ্রেশারকে জব দেয়া, এটা একটা কোম্পানির জন্য রিস্কি। আর হচ্ছে আম, আর ফ্রেশারকে তো শিখাইতে হবে আরেকজনের, তাই না? তো এইটা আসলে কোম্পানি কখনোই আমি দেখি নাই। আর কোম্পানির জন্য এটা মেক সেন্স করে না বেশিরভাগ আচ্ছা। ক্ষেত্রেই। তো আমি এই আহ, মানে যারা স্টুডেন্ট আছে, যারা ইন ফিউচারে রিমোট জব করতে চায়, তারা যদি ইউনিভার্সিটি শেষ করার পরেই রিমোট জব খুঁজতে চায়, তাহলে আম, কিন্তু তারা পোর্টফোলিও বিল্ড আপ করতে পারে নিজেদের। তারা তো আর জব করতে পারতেছে না, কিন্তু ইউনিভার্সিটি থাকা অবস্থায় তারা যদি নিজেরা কোনো প্রজেক্ট করে, এইটা একটা পোর্টফোলিও হবে। সিরিয়াস প্রজেক্ট করতে হবে। আচ্ছা, ওই ইউনিভার্সিটির ফাইনাল প্রজেক্ট করলে, ওই ধরনের প্রজেক্ট করলেও পেট হবে না। প্রজেক্টস দিয়ে হবে না। হ্যাঁ হ্যাঁ, পেট প্রজেক্টস দিয়ে হবে না। এই অ্যাপ ছোট হইতে পারে, কিন্তু ইউজার যদি অনেক হয়, ঠিক আছে, এইটাও কিন্তু অনেক বড় প্রজেক্ট হয়ে গেল। মানে কোডিং যে আহামরি অনেক বেশি করতে হবে জিনিসটা এমন না। তুই মনে কর একটা ইআরপি সলিউশন বানায় ফেললি ইউনিভার্সিটিতে, কিন্তু ইউজার নাই, তাহলে কিন্তু ওইটা পোর্টফোলিওতে তোর কোনো মানে ভ্যালু অ্যাড করবে না। আচ্ছা, ইউনিভার্সিটিতে তো আসলে আমি ইউজার কিভাবে খুঁজে পাবো, বা ওটা থেকে তো আমার প্রোডাক্টটাকে তো লঞ্চ করতে হবে প্লে স্টোরে, মানে ইউজারের ব্যাপারটা আসলে বুঝি নাই। হ্যাঁ, এখন এইটা তো আসলে মার্কেটিং এর বিষয়, যে আচ্ছা। ইউজার কিভাবে পাবি। তো ওই যে ড্যাফোডিলের একটা স্টুডেন্ট দেখলাম, ওই যে বিরিয়ানি কই পাওয়া যায়, ঢাকার কোন কোন মসজিদে বিরিয়ানি দিতেছি আজকে, ওইটা নিয়ে একটা ওয়েবসাইট বানাইছে। তো ওইটার কিন্তু অনেক ভিজিটর আসছে। আচ্ছা। তো এই যে হঠাৎ করে যে ভিজিটর আসছে, তো তার ওয়েবসাইটটা আপ রাখার জন্য তার কিন্তু কাজ করা লাগছে। তো এইটা কিন্তু একটা ভ্যালু, ডেফিনেটলি। তাই না? এটা একটা ভ্যালু অ্যাড করবে। আবার কম্পিটিটিভ প্রোগ্রামিং কেউ যদি করে, তাহলে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের যে ইগুলা থাকে, কম্পিটিশন মানে ভেন্যুগুলা থাকে, ওইখান থেকেই অনেকের নেটওয়ার্কিং হয়ে যায়, ওইখান থেকেই অনেকে জব পেয়ে যায়। একদম, হ্যাঁ। হ্যাঁ, ওইটা কিন্তু অন্য সেক্টর। কিন্তু কেউ যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং না করে, রিমোট জব করতে চায়, তাদের জন্য আসলে পোর্টফোলিও বিল্ড আপ করা ছাড়া আর কোনো ওয়ে নাই। একটা ওয়ে বললাম যে নিজেরা কিছু বিল্ড আপ করা, নিজে নিজে। আর আরেকটা ওয়ে হইতে পারে, আমি দেখছি রেডিটে অনেকে কো ফাউন্ডার খুঁজে, ঠিক আছে। আমরাও তো যখন ইউনিভার্সিটিতে ছিলাম, যদি একটা আইডিয়া আসতো মাথায় যে
এটা নিয়ে একটা কিছু বানানো যায়, অনেকের মাথায় কিন্তু আসে, কিন্তু সে হয়তো তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কাউরে পাইতেছে না যে ইকুয়ালি ইন্টারেস্টেড। আচ্ছা। ঠিক আছে, কিন্তু সে কিন্তু রেডিটে এরকম খুঁজতে পারে। এখন আমার যদি একটা আইডিয়া থাকে যে আমি এটা বানাবোই, আমি ডিটারমাইন্ড, কিন্তু আমার একটা লোক লাগবে, হইতে পারে মার্কেটিং এর লোক লাগবে, হইতে পারে একটা টেকনিক্যাল কো ফাউন্ডার হইলে ভালো, ঠিক আছে, কিন্তু আমার আশেপাশে আমি পাইতেছি না। তুই কিন্তু রেডিটে খুঁজতে পারোস। তুই রেডিটে যদি একটা পোস্ট দেস, এই ধরনের সাবরেডিট আছে যে ফাইন্ড এ কো ফাউন্ডার, আবার মানে ফাইন্ড এ কো ফাউন্ডার এই কিওয়ার্ড লিখে রেডিটে মানে সার্চ দিলে ওই সাব রেডিটে যদি তুই জয়েন করস, রেডিটই তোরে সিমিলার সাব রেডিট আরো সাজেশন দিবে। তো অনেক সাব রেডিট তোর পাবি রেডিটে তখন এই সিমিলার টপিকের উপরে। তখন ওইখান থেকে কিন্তু তুই টেকনিক্যাল কো ফাউন্ডার যদি তোর প্রয়োজন হয়, তুই পোস্ট দিয়ে খুঁজে নিতে পারবি। আর আরেকজনের সাথে যদি তুই জয়েন করস, তাহলে কিন্তু জয়েন করতে পারবি। তো মনে কর তুই বাংলাদেশে বসে লিথুয়ানিয়ার আরেকটা ছেলের সাথে কোলাবোরেট করে একটা প্রোডাক্ট লঞ্চ করলি, হয়তো ওই ছেলেটা লিথুয়ানিয়াতেই একটা অ্যাপ বা ওয়েবসাইট লঞ্চ করছে বা ইন্টারন্যাশনালি করছে। তো এইটা একটা পোর্টফোলিও হয়ে গেল। মানে একটা বাংলাদেশে একটা জব করাচ্ছে তো অনেক বেটার পোর্টফোলিও হবে। ঠিক আছে, হ্যাঁ। তো এইভাবে কিন্তু পোর্টফোলিও বিল্ড আপ করা যায়। আমার কাছে শুনে খুব ভালো লাগলো, মানে আমি এটা আসলে কখনোই শুনি নাই। মানে আমার মাথায় তো অনেক আইডিয়া প্রায় গিজগিজ করে বা জেনারেট হয়, কিন্তু আমার এই আইডিয়া কে এস্টাবলিশ করবে, আমি কার সাথে কথা বলবো, আমি তো আসলে ওই সিমিলার মাইন্ডসেটের কাউকে পাচ্ছি না। তো আসলে এই আইডিয়াটা এস্টাবলিশের জন্য হচ্ছে আমি রেডিটে গিয়ে রিচ আউট করতে পারি কো ফাউন্ডারের জন্য। রিচ আউট করতে পারোস, বা তুই নিজেও খুঁজতে পারোস যে অন্য কারা কি কি খুঁজতেছে, কে কি করতেছে এস্টাবলিশ। হ্যাঁ, অনেকে বেটা ইউজার খুঁজে, যে একটা অ্যাপ বানাইছে ওইটা মানে ফ্রিতে আমি দিব, কিছু কিছু বেটা ইউজার আমার দরকার, যে ওরা টেস্ট করে বলবে। অনেকে এই যে কো ফাউন্ডার খুঁজে, টেকনিক্যাল রাইটার খুঁজে, আবার টেকনিক্যাল কো ফাউন্ডার খুঁজে, টেকনিক্যাল রাইটারদেরকে আবার কো ফাউন্ডিং টিমে নেওয়ার জন্য খুঁজে। অনেক ধরনের মানে রেডিটে অনেক অপরচুনিটি আছে, হিডেন অপরচুনিটি অনেক আছে রেডিটে। আচ্ছা আচ্ছা, যাক, নাইস, মানে আইডিয়াটা খুবই ভালো, আমি হচ্ছে ট্রাই করে দেখবো নেক্সট টাইম ডেফিনেটলি। আচ্ছা, আমরা বাংলাদেশিরা আসলে রিমোট জবে যখন অ্যাপ্লাই করি, বা তোর পার্সপেক্টিভ অনুযায়ী বা ভিজুয়ালাইজেশন অনুযায়ী কি ভুলটা আসলে মানে বাংলাদেশিরা করে রিমোট জব অ্যাপ্লিকেশনের টাইমে, বা বলতে পারিস মার্কেট নেগোসিয়েশন হতে পারে বা অ্যাপ্লিকেশনের টাইমে? আচ্ছা, মানে আমি তো আসলে কিছুদিন ধরে কন্টেন্ট ক্রিয়েশনে ঢোকার পরে রিমোট জব আর ডিজিটাল নোম্যাড ভিসা এগুলো নিয়ে কথা বলতেছি। তো আমি দেখতেছি, আমি ভাবছিলাম যে রিমোট জব নিয়ে কথা বলবো, কিভাবে রিমোট জবের জন্য প্রিপেয়ার হইতে হয়, বা এই ধরনের বিষয় নিয়ে কথা বলবো। তো আমি আমার অভিজ্ঞতা থেকে দেখতেছি যে মানুষ আসলে সবচেয়ে বেশি জানতে চায় কিভাবে রিমোট জব খুঁজতে হয়, এটাই জানে না যে কোথায় খুঁজবে, কিভাবে খুঁজবে। তো এইটাই আমার মনে হয়েছে যে চ্যালেঞ্জিং বিষয়, যে মানুষজনকে জানানো যে লিঙ্কডইনেও রিমোট জব খোঁজা যায়, আর লিঙ্কডইনই বেস্ট রিমোট জব খোঁজার জন্য। এটা কিন্তু আমিও জানতাম না। হ্যাঁ। আচ্ছা, তো স্টুডেন্টের ব্যাপারটা যেটা বললি, যে একটা ভ্যালু ক্রিয়েট করা, একটা অ্যাপস লঞ্চ করা, বা অ্যাপস মানে এমন কিছু একটা বানানো যেটা তাকে একটা খুব ভালো একটা এক্সপোজার দিচ্ছে বা ভ্যালু ক্রিয়েট করতে পারতেছে, বা রেডিটের কো ফাউন্ডারের কথাটা বললি, খুব ভালো লাগলো। তো এখন আমি তো জব করতেছি, আমি তো স্টুডেন্ট না, তা আমি কিভাবে প্রিপারেশন নিব আসলে একটা রিমোট জব সিকিং বল বা সার্চিং বল এটার জন্য? আচ্ছা, অলরেডি যারা জব করতেছে তাদের মানে অ্যাডভান্টেজ হচ্ছে যে তাদের এই জবের স্কিলটা কিন্তু দেখাইতে পারতেছে, মানে এক্সপিরিয়েন্সটা দেখাইতে পারতেছে। আচ্ছা। আর হচ্ছে তার পাশাপাশি যদি কেউ যে টেকনিক্যাল মানে আমাদের লাইনের হয়ে থাকে, তাহলে তুই তো এসকিউতে আছিস, তো এই কিউ এরও কিন্তু অনেক অপরচুনিটি রেডিটে পাওয়া যায়। তো আমি বলবো জবের পাশাপাশি যদি তুই রিমোট জব খোঁজার জন্য নিজেরে আরেকটু আপলিফট করতে চাস, তাহলে রেডিটে অপরচুনিটি খুঁজতে পারোস। তাহলে ওই জিনিসটা একটা ভ্যালু ক্রিয়েট করবে। আর হচ্ছে
ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারোস। হুম এটা কিন্তু স্টুডেন্টরাও পারে চাইলে। হুম তো এটা অ্যাপ্লিকেবল ফর বোথ স্টুডেন্ট অ্যান্ড হুম হুম মানে জব হোল্ডার্স। ওপেন সোর্স প্রজেক্টে কিভাবে কন্ট্রিবিউট করতে হয় এইটা নিয়ে ইউটিউবে টিউটোরিয়াল দেখে হুম তারপর যে ইউটিউবে যদি তুই লিখে সার্চ দিস যে হাউ ক্যান আই কন্ট্রিবিউট ইন ওপেন সোর্স প্রজেক্ট অ্যাজ হুম এ বিগিনার, হুম তাহলে ওইখানে অনেক টিউটোরিয়াল পাবি। আর ওপেন সোর্স প্রজেক্টে যদি একটু একটু কন্ট্রিবিউট করতে পারোস তাহলে হুম এইটা কিন্তু অনেক ভ্যালুয়েবল একটা জিনিস। হুম তো এইভাবে নিজের পোর্টফোলিও, নিজের স্কিল, নিজের এক্সপিরিয়েন্স এইগুলা দেখায় কিন্তু তুই রিমোট জবে অ্যাপ্লাই করতে পারোস। হুম এখন আমার মানে ফেসবুক পেজ চালানোর অভিজ্ঞতা থেকে একটা জিনিস বলি যে অনেকে হচ্ছে যে টিচিং প্রফেশনে আছে, হুম এখন সে রিমোট জব করতে চায়। হুম এখন টিচিং বাংলাদেশে একটা কলেজে হয়তো পড়ায়, হুম তো সে হুট করে তো রিমোট জবে যাইতে পারবে না। হুম তো এই ধরনের যারা চাকরিজীবী আছে হুম তাদের তাদের আসলে আগে বুঝতে হবে যে আমি যে চাকরিটা করতেছি এইটা কি রিমোট ফ্রেন্ডলি কোনো ভার্সন আছে কিনা। হুম অনেকে হয়তো আম, ওই যে বিল্ডিং এর ক্যাড ডিজাইন করে, হুম যে ইলেকট্রিক্যাল ডিজাইন, হুম এইটার কিন্তু আবার কিছু কিছু রিমোট ফ্রেন্ডলি ভার্সন আছে। হুম হুম আমি ফাইবারে দেখছি বিল্ডিং ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং কাজ হয়। তার মানে অনলাইনে এই কাজের হয়তো পুরা জিনিসটা করা না গেলেও একটা পার্ট হয়তো করা যায়। তো ওই ধরনের যদি কেউ হয়ে থাকে তাহলে আগে তার খুঁজতে হবে যে আমার জবের কাউন্টার পার্ট আছে কিনা রিমোট জবে। তারপর ওইটার জন্য প্রস্তুতি নেওয়া যেতে পারে বা ওই ধরনের জবগুলা খুঁজতে হইতে পারে, হুম খোঁজা যাইতে পারে। হুম আম, আর হচ্ছে কারো প্রফেশন যদি একেবারেই মিলে না, রিমোট জবের মানে রিমোট জব ফ্রেন্ডলি না, হুম তাহলে আসলে আসলে সে যদি রিমোট জবে যাইতেই চায় হুম তাহলে তার তো মানে প্রফেশনটাই চেঞ্জ করতে হবে, আচ্ছা, এছাড়া তো আর কোনো উপায় একটা নাই। ট্রান্সফরমেশনে যেতে হবে তাকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সে আসলে কিভাবে ট্রান্সফর্ম করবে? মানে সে কি দেখবে যে আসলে আপকামিং স্কিল কোনগুলা, বা কোন স্কিলের সাথে তার আসলে ইন্টারেস্ট ম্যাচ করতেছে, এইভাবে সে নিজেকে আসলে ট্রান্সফর্ম করবে এরকম একটা হ্যাঁ, সেক্টরে মানে যাওয়ার জন্য? প্রথমে দেখা উচিত ইন্টারেস্ট, যে আমার কোনো ইন্টারেস্ট আছে কিনা কোনো ফিল্ডে। হুম যদি এই ধরনের ইন্টারেস্ট আমি না খুঁজে পাই হুম তাহলে দেখতে হবে যে কি কি সেক্টর আছে যেটা রিমোট ফ্রেন্ডলি, আর টপ 10 বা টপ 50 টপ 100 আমরা কিন্তু দেখতে পারি। হুম আমি যদি চ্যাট জিপিটিরে জিজ্ঞেস করি হুম যে ক্যান ইউ গিভ মি এ লিস্ট অফ 100 রিমোট ফ্রেন্ডলি জব সেক্টর, হুম তাহলেই কিন্তু আমরা কিন্তু একটা লিস্ট পেয়ে গেলাম। ওই লিস্ট দেখে যদি আমার কাছে যেটা ভালো মনে হয় ওইটা কিন্তু আমি শিখতে পারি। হুম হুম আর এই এআই এর এআই আসার পর এই এআই আসার পর অনেক রিমোট জব, মানে অনেক শুধু রিমোট জব না, অনেক ধরনের জব কিন্তু আস্তে আস্তে থাকবে না ভবিষ্যতে, ওইটাও মাথায় রাখতে হবে। হুম যেমন আমরা যে প্রোগ্রামার, মানে আমার কাজ তো কোডিং করা, তাই না? হুম কিন্তু আমি মানে কিবোর্ড চাইপা চাইপা কোডিং করি না মনে হয় 1-1.5 বছর হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। তো মানে ধরে নে আমি অ্যাপ্লিকেন্ট, আমি এপ্লাই করলাম রিমোট জবে। তো এখন রিমোট জবে মানে এপ্লাই করার পরে তো আমার রিমোট জবটা হইল। তারপরে আমি আসলে কিভাবে রিমোট জবে বেটার করব? বা এখানে তো আমার মানে সাস্টেইন করতে হবে অনেকদিন। ওখানে সাস্টেইন করার ওয়েটা কি ভালোভাবে? হ্যাঁ, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুম, কারণ আম রিমোট জব করতে গেলে কিন্তু বাসা থেকে কাজ করতে হবে। হুম, তো এই বাসায় কাজ করা আর অফিসে কাজ করা আকাশ-পাতাল তফাৎ। হুম, তো অনেকে আছে যে বাসায় কাজ করলে ডাইনিং টেবিলে বসে কাজ করে বা সোফায় বসে কাজ করলো। আচ্ছা। ঠিক আছে? ওইটা হয়তো ১-২ দিনের জন্য ঠিক আছে। কিন্তু কেউ যদি সিরিয়াসলি রিমোট ক্যারিয়ার করতে চায়
তাহলে আমার মতে তার একটা সেপারেট ওয়ার্কিং রুম থাকা দরকার, যে আচ্ছা। ওইটা তার ওয়ার্ক স্পেস, একটা প্রপার টেবিল, একটা প্রপার চেয়ার, আর আম, ঢাকার গরমে বা এসি থাকলে ভালো, মানে হুম। ভালো মানে কি এটা মানে একটা নিড, এটা লাক্সারি না কাজের জন্য, ঠিক আছে, এসিটা। আর হচ্ছে ভালো ইন্টারনেট কানেকশন, এইটা আচ্ছা। আগে এনশিওর করা। আর হচ্ছে আরেকটা জিনিস যে বাসা থেকে কাজ করলে ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল মনে করে যে ও তো বাসায় আছে, ঠিক আছে, বাসায় আছে মানে ও তো ফ্রি আছে। হুম। কিন্তু এই জিনিসটা বুঝাইতে হবে হুম। যে আমি বাসায় থাকা মানে আমি ফ্রি না, আমি কাজ করতেছি। আচ্ছা। আম, আর ফ্যামিলি মেম্বাররা যেন হেল্পফুল হইতে পারে, যে তোর কাজে যেন ডিস্টার্ব না হয়, বা হুট করে কেউ রুমে আইসা পড়লো, হুট করে বুয়া আইসা পড়লো মোছার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য, তখন তোর হয়তো মিটিং চলতেছে, আচ্ছা, ভিডিও ঠিক ক্যাম আছে, অন অন হ্যাঁ, হয়ে আছে। বা ভিডিও অফ থাকলেও তো একটা হ্যাঁ, ডিস্ট্রাকশন, এক্স্যাক্টলি। ঠিক হ্যাঁ। আছে। তো এই জিনিসগুলা কিন্তু মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে রিমোট জবের ক্ষেত্রে যে অফিসের যে কাজগুলা, আমার যেমন আমার কোনো টাইম স্লট নাই, আমার জাস্ট ডেইলি একটা মিটিং থাকে বিকাল 4টার সময়, হুম। ওই মিটিংটা অ্যাটেন্ড করা লাগে। হুম। আর আমি কাজটা কমপ্লিট করি যখন ওইটা নিয়ে কোনো নাই, হুম। হুম। মানে অতটা থেকে অতটা আমার বসতে হবে এরকম কোনো বাঁধা ধরা নিয়ম নাই। হুম। কিন্তু বেশিরভাগ রিমোট জবেই আমি মানে আগে যে জবগুলা করেছি এরকম মানে ন- এতটা থেকে এতটা বসতে হবে এরকম ছিল। আচ্ছা। সবগুলাতে ছিল না, একটাতে ছিল। তারপরেও কেউ তো আর দেখতেছে না যে তুই বসে কাজ করতেছিস কিনা। হুম। তো দেখা গেছে যে একটু ফ্লেক্সিবিলিটি পাওয়াই যায়, হুম। যে আমি 2 ঘন্টা এখন ব্রেক নেই, 2 ঘন্টা পরে করে দিব, হুম। 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 এরকম কিন্তু করাই যায়। হুম। তো কিন্তু কারো যদি ওইরকম টাইম মানে বাঁধা ধরা থাকে, হুম। তাহলে ওইটা একটা বিষয়, যে আমেরিকা বা উম, মানে ওই ইউরোপের সাথে যদি টাইম মিলাইতে হয় তাহলে রাত জাগতে হবে, হুম। এটা একটা বিষয় আচ্ছা। মাথায় রাখতে হবে তোর এটা। মানে রাত জাগা লাগছে কখনো? মানে নাকি তোর মোস্ট অফ দ্য টাইম ফ্লেক্সিবিলিটির জন্য লাগে নাই? আমার কখনোই রাত জাগার মানে লাগে নাই হুম। অফিসের কারণে। হুম। কিন্তু আমি মেইনলি রাতেই কাজ করি। আচ্ছা। কারণ আমার কাছে রাতে আরকি কোয়াইট থাকে সবকিছু। বাসার ঝামেলা কম থাকে। এর হুম। জন্য মানে আমার মোস্টলি রাতেই কাজ করা হয়। দিনে কাজে বসলেও অনেক ডিস্ট্রাকশন। হুম। আম আর বললামই তো আমার বেবি আছে। হুম। হুম। তো দিনে খুবই টাফ হয়ে যায় আমার জন্য। আচ্ছা। এর জন্য রাতেই করি। আচ্ছা, কাজ করার সময় কখনো এরকম মনে হয়েছে যে মানে এই কাজটা আর ভালো লাগতেছে না, কুইট করে দিই? রিমোট জব করার টাইমে কখনো এরকম লেগেছে? আসলে কাজ আ ভালো লাগা না লাগা এইটা আমার মনে হয় বসের উপরে নির্ভর করে। আচ্ছা। বস যদি ভালো হয়, অ্যাপ্রিশিয়েটিভ হয়, তাহলে ওই কাজ আ করে মজা পাওয়া যায়। আচ্ছা, আ ডেফিনিটলি। আম এইটার বাইরে আর আমি কিছু দেখি নাই। কাজ হুম। আ আমাদের, বিশেষ করে আমাদের হুম। যে হুম। প্রোগ্রামার, আমাদের কাজ কিন্তু আমরা, তোর কাছে দেখলে হয়তো মনে হবে বোরিং করে কাজ করতেছি, সারাদিন কম্পিউটার টিপতেছি। হুম। কিন্তু আমাদের কাজ কিন্তু অনেক ইন্টারেস্টিং। মানে হুম। বোরিং কোনো দিক দিয়েই না। আচ্ছা। ঠিক আছে? কারণ লজিক্যাল পার্ট অনেক। হ্যাঁ, মানে প্রতি মানে প্রতিক্ষণ আমরা আম নতুন, নতুন প্রবলেম সলভিং করতেছি। হুম। নতুন, নতুন প্রবলেমে পড়তেছি। আম তো মানে বোরিং লাগার তো কোনো ওয়েই নাই। হুম। 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 এখন এইটা যদি বস ভালো হয় তাহলে এই কাজ করে মজাও পাওয়া যাবে। আসলে অ্যাপ্রিসিয়েশনটা অনেক ম্যাটার করে। কারণ যখন দেখতেছি যে আমি দিনরাত কাজ করতেছি, বাট দিন শেষে একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না, আসলে তখন আর কাজে ইন্টারেস্ট থাকে না। ইটস ট্রু। হ্যাঁ, ইটস ট্রু। তো ইন্টারেস্ট হারায় যায়। তো অনেক সময় হয় যে আমি ধরে নে বাই নেচার হার্ড ওয়ার্কিং বা ওয়ার্কাহলিক। বাট আমি কোনো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না। ওটা কিন্তু আস্তে, আস্তে আমার ওই কাজ থেকে আমাকেই মানে ডিসট্যান্স ক্রিয়েট করবে আমার আর কাজের মধ্যে।
সো অ্যাপ্রিসিয়েশন উল্টা মানুষকে আরো বেশি কাজ করায়, মানে নর্মাল কাজের থেকেও সে একটু আগে এক্সট্রা কাজ করে তখন। হ্যাঁ সেটাই। এই আর কি, সো অ্যাপ্রিসিয়েশন ম্যাটার করে। আচ্ছা,